সত্যজিৎ রায়ের কাহিনী অবলম্বনে আজকের গল্প অনাথ বাবুর ভয়। গল্পের প্রধান চরিত্র অনাথ বন্ধু মিত্র। পার্শ্ব চরিত্রে রয়েছেন বীরেন বিশ্বাস, চাকর ভরদ্বাজ, গাঁয়ের প্রধান ভবতোষবাবু এবং সীতেশবাবু। গল্প পাঠে অর্ণব। শুনতে থাকুন অর্ণবের সঙ্গে। অনাথবাবুর সঙ্গে আমার আলাপ হয় ট্রেনের কামরায়। আমি যাচ্ছিলাম রঘুনাথপুর হাওয়া বদলের জন্য। কলকাতায় খবরের কাগজের অফিসে চাকরি করি, কিন্তু গত কমাস ধরে কাজের চাপে একদম দম বন্ধ হওয়ার উপক্রম হয়েছিল। তাছাড়া আমার একটু লেখার শখ আছে, দু একটা গল্পের প্লটও মাথায় ঘুরছিল, কিন্তু এত কাজের চাপের মধ্যে কি লেখার ফুরসত জোটে? তাই আর 7-5 না ভেবে 10 দিনের পাওয়া ছুটি আর দিস্তেখানে কাগজ নিয়ে বেরিয়ে পড়লাম। এত জায়গা থাকতে রঘুনাথপুর কেন, তারও বেশি একটা কারণ আছে। ওখানে বিনা খরচায় থাকার জন্য একটা ব্যবস্থা জুটে গেছে। আমার কলেজের সহপাঠী বীরেন বিশ্বাসের পৈতৃক বাড়ি রয়েছে রঘুনাথপুরে। কফি হাউসে বসে ছুটিতে কোথায় যাওয়া যায় এই আলোচনা প্রসঙ্গে বীরেন খুব খুশি হয়ে ওর বাড়িটা অফার করে বলল, দেখ, আমিও যেতুম, কিন্তু আমার এদিকে ঝামেলা, তুই তো বুঝতেই পারছিস। তবে তোর কোনোই অসুবিধা হবে না। আমাদের 50 বছরের পুরনো চাকর ভরদ্বাজ রয়েছে বাড়িতে, ওই তো সব দেখাশোনা করবে। তুই যা, তুই চলে যা, আমি বলে রাখবো। গাড়িতে অনেক যাত্রী ছিল। আমার বেঞ্চিতে আমারই পাশে বসেছিলেন অনাথ বন্ধু মিত্র। বেটেখাটো মানুষটি, বছর 50 আন্দাজ বয়স। মাঝখানে টেরিকাটা কাঁচা পাকা চুল, কিন্তু চোখের চাহনিটা বেশ তীক্ষ্ণ। আর ঠোঁটের কোণে এমন একটা ভাব যেন মনের আনাচে কানাচে সদাই কোনো মজার চিন্তা ঘোরাফেরা করছে। পোশাক আশাকের ব্যাপারেও একটা বিশেষত্ব লক্ষ্য করলাম। ভদ্রলোককে হঠাৎ দেখলে মনে হবে তিনি যেন 50 বছরের পুরনো কোনো নাটকের চরিত্রে অভিনয় করার জন্য সেজে গুজে তৈরি হয়ে এসেছেন। ওরকম কোট, ও ধরনের শার্টের কলার, ওই চশমা, আর বিশেষ করে ওনার ওই বুট জুতোটা, এসব আর আজকালকার দিনে কেউ পরে না। তা অনাথবাবুর সঙ্গে আলাপ করে জানলাম তিনিও ওই রঘুনাথপুরই যাচ্ছেন। কারণ জিজ্ঞেস করাতে কেমন যেন একটা অন্যমনস্ক হয়ে পড়লেন। কিংবা এও হতে পারে ট্রেনের শব্দের জন্য তিনি আমার প্রশ্নটাই শুনতে পাননি। যাক বাবা, আসা গেল। বীরেনের পৈতৃক ভিটেটা দেখে মনটা একদম খুশি হয়ে গেল। বেশ সুন্দর বাড়ি, সামনে এক ফেলে জমি, তাতে সবজি ও ফুল গাছ দুই হয়ে রয়েছে। কাছাকাছির মধ্যে অন্য কোনো বাড়িও নেই, কাজেই পড়শির উৎপাত থেকেও রক্ষা। আমি আমার থাকার জন্য ভরদ্বাজের আপত্তি সত্ত্বেও ছাতের ওই চিলে কোঠাটি বেছে নিলাম। আলো, বাতাস এবং নির্জনতা তিনটেই অপর্যাপ্ত পাওয়া যাবে ওখানে। উপরের ঘরটা দখল করে জিনিসপত্র গোছাবার সময় দেখি আমার দাড়ি কামানোর খুঁটটাই আনতে ভুলে গেছি। ভরদ্বাজ শুনে বলল, তাতে আর কি হয়েছে খোকা বাবু, এই তো কুণ্ডুবাবুর দোকান, 5 মিনিটের পথ, সেখানে গেলেই পাবেন খন বিলেট। বিকেল 4টে নাগাদ চাটা খেয়ে কুণ্ডুবাবুর দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। গিয়ে দেখি একটা ভালো আড্ডার জায়গা। দোকানের ভিতর দুটো বেঞ্চিতে বসে 5-7টি পৌর ভদ্রলোক রীতিমতো গল্প জমিয়েছেন। তাদের মধ্যে একজন বেশ উত্তেজিত হবে বলছেন, আরে বাপু, এ তো আর শোনা কথা নয়, এ আমার নিজের চোখে দেখা।
আর 30 বছর হয়ে গেল বলেই কি সব মন থেকে মুছে গেল? হ্যাঁ, এসব স্মৃতি অত সহজে ভুলবার নয়। আর বিশেষ করে যখন হলধর দত্ত ছিল আমার অন্তরঙ্গ বন্ধু, তার মৃত্যুর জন্য আমি যে কিছু অংশে দায়ী সে বিশ্বাস আমার আজও যায়নি। আমি 1 প্যাকেট 7 o'clock কিনে আরও 2-1টা অবান্তর জিনিসের জন্য এমনি খোঁজ করতে লাগলাম। ভদ্রলোক বলেই চললেন, আচ্ছা, তোমরাই ভেবে দেখো, আমারই বন্ধু আমারই সঙ্গে মাত্র 10 টাকা বাজি ধরে রাত কাটাতে গেল ওই ওই উত্তর পশ্চিমের ঘরটাতে। পরদিন সকালে ফেরে না দেখে শেষটায় আমি, জিতেন বক্সি, হরিচরণ শাহ আর আরও 3-4 জন কে যে ছিল ঠিক মনে নেই, গেলুম সেই হালদার বাড়িতে হলধরের খোঁজ করতে। গিয়ে দেখি বাবু ওই ঘরের মেঝেতে হাত পা সরিয়ে মুড়ে কাঠ হয়ে আসে, তার চোখ চাওয়া, দৃষ্টি কড়ি কাঠের দিকে। আর সেই দৃষ্টিতে ভয়ের যা নমুনা দেখলুম, তাতে ভূত ছাড়া আর কি ভাববো বলুন তো? গায়ে কোনো ক্ষত চিহ্ন নেই, বাঘের আসন নেই, সাপের সবল নেই, কিচ্ছু নেই। এই আপনারাই বলুন, এখন কি বলবেন? আরও মিনিট 5 দোকানে থেকে আলোচনার বিষয়টি সম্পর্কে মোটামুটি একটা ধারণা হলো। ব্যাপারটা এই যে রঘুনাথপুরের দক্ষিণ প্রান্তে হালদার বাড়ি বলে একটি 200 বছরের পুরনো ভগ্নপ্রায় জমিদারি প্রাসাদ আছে। সেই প্রাসাদে বিশেষ করে তার দোতলার উত্তর পশ্চিম কোণের ঘরে নাকি অনেককালের পুরনো একটি ভূতের আনাগোনা আছে। অবশ্য সেই 30 বছর আগে ভবতোষ মজুমদারের বন্ধু হলধর দত্তের মৃত্যুর পর আজ অবধি নাকি কেউ সে বাড়িতে রাত কাটায়নি। কিন্তু তাও রঘুনাথপুরের বাসিন্দারা ভূতের অস্তিত্ব মনে প্রাণে বিশ্বাস করে একটা বেশ রোমাঞ্চ অনুভব করে। আর বিশ্বাস করার যথেষ্ট কারণও রয়েছে। একে তো হলধর দত্তের রহস্যজনক মৃত্যু, তার উপর এমনিতেই হালদার বংশের ইতিহাসে নাকি খুন খারাপি, আত্মহত্যা ইত্যাদির অনেক নজির পাওয়া যায়। মনে মনে হালদার বাড়ি সম্পর্কে বেশ একটা কৌতূহল নিয়ে দোকানের বাইরে এসেই দেখি আমার ট্রেনের আলাপি সেই অনাথ বন্ধু মিত্র মশাই হাসি হাসি মুখ করে দাঁড়িয়ে আছেন। আমায় দেখে বললেন, এ শুনছিলেন ওদের কথাবার্তা? বললাম, হ্যাঁ তা তো কিছু শুনেছি। বিশ্বাস হয়? কি ভূত? হ্যাঁ। ব্যাপার কি জানেন, ভূতের বাড়ির কথা তো অনেকই শুনলাম, কিন্তু সেসব বাড়িতে থেকে নিজের চোখে ভূত দেখেছে এমন লোক কই তো আজ অবধি একটাও মিট করলাম না। তাই ঠিক। অনাথবাবু একটু হেসে বললেন, তা একবার দেখে আসবেন নাকি কি বাড়িটা? না না, দেখে আসবো মানে? হ্যাঁ, বাইরে থেকে, বেশি দূর তো নয়, এই তো বড় জোর মাইলখানিক রাস্তা। এই রাস্তাটা দিয়ে সোজা গিয়ে জোড়াশিবের মন্দির, সেটাকে ছাড়িয়ে ডান হাতে রাস্তায় ঢুকেই পোয়াটাক পথ। ভদ্রলোককে বেশ বেশ ইন্টারেস্টিং লাগছিল। আর তাছাড়া এত তাড়াতাড়ি বাড়ি ফিরে গিয়ে কি করব, তাই চললাম তার সঙ্গে। হালদারদের বাড়িটা দূর থেকে দেখা যায় না, কারণ বাড়ির চারপাশে বড় বড় গাছের জঙ্গল। তবে বাড়ির গেটের মাথাটা দেখা যেতে থাকে পৌঁছানোর প্রায় 10 মিনিট আগে থেকেই। বিরাট ফটক, মাথার উপর ভগ্নপ্রায় নহবতখানা। ফটকের ভিতর দিয়ে বেশ খানিক দূর রাস্তা গিয়ে তবে সদর দালান।
দু তিনটে মূর্তি আর ফোয়ারার ভগ্নাবশেষ দেখে বুঝলাম যে বাড়ির আর ফটকের মাঝখানের এই জায়গাটায় আগে নিশ্চয়ই বাগান ছিল। কিন্তু বাড়িটা একটু অদ্ভুত, কারুকার্যের কোনো বাহার নেই তার কোনো জায়গায়, কেমন একটা যেন বেঢপ চৌকো চৌকো ভাব। বিকেলের পড়ন্ত রোদ এসে পড়ছে তার শ্যাওলাবৃত দেওয়ালে। মিনিট খানেক চেয়ে থাকার পর অনাথবাবু বললেন, আমি যতদূর জানি রোদ থাকতে ভূত বেরোয় না। তারপর আমার দিকে চেয়ে চোখ টিপে বললেন, একবার চট করে সেই ঘরটা দেখে এলে হতো না? সেই উত্তর পশ্চিমের ঘর, যে ঘরে? আরে হ্যাঁ, যে ঘরে হলধর দত্তের মৃত্যু হয়েছিল। ভদ্রলোকের তো এসব ব্যাপারে দেখছি একটু বেশ বাড়াবাড়ি রকমের আগ্রহ। অনাথবাবু বোধহয় আমার মনের ভাবটা আঁচ করতে পেরেই বললেন, খুব আশ্চর্য লাগছে না? আসলে কি জানেন, আপনাকে বলতে দ্বিধা নেই, আমার এই রঘুনাথপুর আসার একমাত্র কারণই হলো এই বাড়িটা। বটে? আগে হ্যাঁ, ওটা যে ভূতের বাড়ি আমি কলকাতায় থাকতে সে খবরটা পেয়ে ওই ভূতটিকে দেখব বলেই এখানে এসেছি। আপনি সেদিন ট্রেনে আমার আসার কারণটা জানতে চাইলেন। আমি অবশ্যই উত্তর না দিয়ে অভদ্রতা করলাম বটে, কিন্তু মনে মনে এও স্থির করলাম যে মানে উপযুক্ত সময় এলে, অর্থাৎ আপনি মানে কীরকম লোক সেটা আরেকটু জেনে নিয়ে আসল কারণটা নিজে থেকেই বলবো। কিন্তু তাই বলে ভূতের পিছনে ধাওয়া করে একেবারে কলকাতা ছেড়ে? আরে বলছি মশাই, ব্যস্ত হবেন না, জানান। আমার কাজটা সম্বন্ধেই তো বলা হয়নি এখনো আপনাকে। আসলে আসলে আমি ভূত সম্পর্কে একজন বিশেষজ্ঞ। আজ 25 বছর ধরে এই ব্যাপার নিয়ে বিস্তর রিসার্চ করেছি। শুধু ভূত কেন, ভূত, প্রেত, পিশাচ, ডাকিনী, যোগিনী, ভ্যাম্পায়ার, ওয়্যারউলফ, ভুডুইজম ইত্যাদি যা কিছু আছে তার সম্বন্ধে বইয়ে লেখা তা প্রায় সব পড়ে ফেলেছি। 7টা ভাষা শিখতে হয়েছে মশাই এই বই পড়ার জন্য, বুঝলেন? পরলোক তত্ত্ব নিয়ে লন্ডনের প্রফেসর নটন, ওই নটনের সঙ্গে আজ 3 বছর ধরে চিঠি লেখালেখি করছি। আমার লেখা প্রবন্ধ বিলেতের সব নামকরা কাগজে বেরিয়েছে। আপনার কাছে বড়াই করে বা কি লাভ বলুন? তবে এটুকু বলতে পারি যে এদেশে আমার চেয়ে বেশি জ্ঞানী লোক বোধহয় আর নেই। ভদ্রলোকের এই কথা শুনে তিনি যে মিথ্যে বলছেন বা বাড়িয়ে বলছেন এটা কিন্তু আমার একবারও মনে হয় না, বরং তার সম্বন্ধে খুব সহজেই একটা বিশ্বাস ও শ্রদ্ধার ভাব জেগে উঠল। অনাথবাবু একটুক্ষণ চুপ করে থেকে বললেন, ভারতবর্ষের অন্তত 300 ভূতের বাড়িতে আমি রাত কাটিয়েছি। বলেন কি মশাই? হ্যাঁ, আর সেসব কীরকম জায়গা জানেন? ধরুন এই আপনার জব্বলপুর, কার্শিয়াং, তারপরে চেরাপুঞ্জি, কাঁথি, কাটোয়া, যোধপুর, আজিমগঞ্জ, হাজারিবাগ, সিউড়ি, বারাসাত, বসিরহাট, আর কত চাই। 56টা ডাক বাংলো আর কম করে 30টা নীলকুঠিতে আমি রাত্রি যাপন করেছি। এছাড়া কলকাতা এবং তার কাছাকাছির মধ্যে অন্তত 50খানা বাড়ি তো আছেই। কিন্তু অনাথবাবু হঠাৎ থেমে গেলেন। তারপর ধীরে ধীরে মাথা নেড়ে বললেন, বুঝলেন মশাই, ভূত আমাকে ফাঁকি দিয়েছে। হয়তো ভূতকে যারা চায় না, ভূত তাদের কাছেই আসে। আমি বারবার হতাশ হয়েছি। একবার মাদ্রাজে
তিচিনাপল্লীতে 150 বছরের পুরনো একটা সাহেবদের পরিত্যক্ত ক্লাব বাড়িতে ভূত একবার খুব কাছাকাছি এসেছিল। কীরকম জানেন, মানে ধরুন এই অন্ধকার ঘর, এক ফোঁটা বাতাস নেই, যতবার মোমবাতি ধরাবো বলে দেশলাই জ্বালাচ্ছি ততবারই কে যেন ফুঁ দিয়ে নিভিয়ে দিচ্ছে। শেষটায় 13টা কাঠি নষ্ট করার পর বাতি জ্বলল, এবং ওই আলোর সঙ্গে সঙ্গে ভূত বাবাজি সেই যে গেলেন আর এলেন না। আরও একবার মানে এই কলকাতায় ঝামাপুকুর, ওই ঝামাপুকুরের এক হানা বাড়িতে একটা ইন্টারেস্টিং অভিজ্ঞতা হয়েছিল। আমার মাথায় তো এত চুল দেখছেন আপনি, অথচ এই বাড়ির একটা অন্ধকার ঘরে ভূতের অপেক্ষায় বসে থাকতে থাকতে মাঝরাত্রির নাগাদ হঠাৎ হঠাৎ ব্রহ্মতালুর কাছটায় একটা মশার কামড় খেলাম। কি ব্যাপার? অন্ধকারে ভয়ে ভয়ে মাথায় হাত দিয়ে দেখি একটিও চুলও নেই, একেবারে মসৃণ মাথা জোড়া টাক। এ কি আমারই মাথা, না অন্য কারোর মাথায় হাত দিয়ে নিজের মাথা বলে মনে করছি? কিন্তু মশার কামড়টা তো আমিই খেলাম। টর্চটা জেলে আয়নায় দেখি তাকের কোনো চিহ্নমাত্র নেই মশাই, আমার তো যে চুল সে চুলই রয়েছে। ব্যাস, এই দুটি ছাড়া আর কোনো ভুতুরে অভিজ্ঞতা এত চেষ্টা সত্ত্বেও আমার হয়নি। তাই ভূত দেখার আশা একরকম প্রায় ছেড়েই দিয়েছিল। এমন সময় একটা পুরনো বাঁধানো প্রবাসীতে এই রঘুনাথপুরের এই বাড়িটার উল্লেখ পেলাম। তাই ঠিক করলাম একটা শেষ চেষ্টা দিয়ে আসবো। অনাথবাবুর কথাটা শুনতে শুনতে কখন যে বাড়ির সদর দরজায় এসে পড়েছি সেটা খেয়ালই ছিল না। ভদ্রলোক তার ট্যাগ ঘড়িটা দেখে বললেন, আজ 5টা 31 সূর্যাস্ত, এখন 5:15। চলুন রোদ থাকতে থাকতে একবার ঘরটা দেখে আসি। ভূতের নেশাটা বোধহয় সংক্রামক, কারণ আমিও অনাথবাবুর প্রস্তাবে কোনো আপত্তি করলাম না। বরঞ্চ বাড়ির ভিতরটা, আর বিশেষ করে ওই দোতলার ওই ঘরটা দেখার জন্য বেশ একটা আগ্রহ হচ্ছিল। সদর দরজা দিয়ে ঢুকে দেখি বিরাট উঠোন ও নাট মন্দির। 100-150 বছরে কত উৎসব, কত অনুষ্ঠান, কত পূজা পার্বণ, যাত্রা, কত কথা এখানে হয়েছে। তার আজ আর কোনো চিহ্ন নেই। উঠোনের 3 দিকটা বারান্দা। আমাদের ডাইনে বারান্দার যে অংশটা, তাতে একটা ভাঙা পালকি পড়ে আছে, এবং পালকিটাকে ছাড়িয়ে হাত 10 গিয়েই ওই দোতলায় যাবার সিঁড়িটা এমনই অন্ধকার যে উঠবার সময় অনাথবাবুকে তার কোটের পকেট থেকে একটা টর্চ বার করে জ্বালতে হলো। প্রায় অদৃশ্য মাকড়সার জালের বুদ্ধ ভেদ করে কোনো রকমে দোতলায় পৌঁছানো গেল। মনে মনে বললাম, এ বাড়িতে ভূত থাকা অস্বাভাবিক নয়। দোতলার বারান্দায় দাঁড়িয়ে হিসেব করে দেখলাম যে বাঁ দিকে গিয়ে সোজা চলে গেলে ওই যে ঘরটা, ওইটাই হলো উত্তর পশ্চিমের ঘর। অনাথবাবু বললেন, মশাই, সময় নষ্ট করে লাভ নেই, চলুন এগোই। এখানে বলে রাখি, বারান্দায় কেবল একটি জিনিস ছিল, সেটি একটি ঘড়ি, যাকে বলে গ্র্যান্ডফাদার ক্লক। কিন্তু তার অবস্থাটা খুব শোচনীয়। কাঁচ নেই, বড় কাঁটাটা উধাও, পেন্ডুলামটা ভেঙে কাত হয়ে পড়ে রয়েছে। যাক, উত্তর পশ্চিমের ঘরের কাছে এসে গেলাম। দরজাটা ভেজানো।
অনাথবাবু যখন তার ডান হাতের তর্জনী দিয়ে সন্তর্পণে ঠেলে দরজাটি খুলছিলেন, তখন বিনা কারণেই আমার গাটা কেমন ছমছম করছিল। কিন্তু ঘরের ভিতর ঢুকে অস্বাভাবিক কিছু লক্ষ্য করলাম না। দেখে মনে হয় এককালে এটা একটা বৈঠকখানাই ছিল। ঘরের মাঝখানে একটা বিরাট টেবিল, তার কেবল পায়া চারখানাই আছে, উপরের তক্তাটার নেই। টেবিলের পাশে জানলার দিকে একটা আরাম কেদারা। অবশ্যই এখন আর সেটা আরামদায়ক হবে কি না সেটা বলা সন্দেহ, কারণ তার একটা হাতল আর বসবার জায়গায় বেতের খানিকটা অংশ লোপ পেয়েছে। উপরের দিকে চেয়ে দেখি ছাদ থেকে ঝুলছে একটা টানা পাখার ভগ্নাংশ, অর্থাৎ তার দড়িটা নেই, ওই কাঠের ডান্ডাটা ভাঙা আর ঝালরের অর্ধেকটা ছেঁড়া রয়েছে। এছাড়া ঘরে রয়েছে একটা খাঁজ কাটা বন্দুক রাখার তাক, একটা নলবিহীন গড়গড়া আর দুখানা সাধারণ হাতল ভাঙা চেয়ার। অনাথবাবু কিছুক্ষণ একেবারে স্তব্ধ হয়ে রইলেন। মনে হলো খুব মনোযোগ দিয়ে কিছু একটা অনুভব করার চেষ্টা করলেন। প্রায় মিনিট খানেক পরে বললেন, মশাই, একটা গন্ধ পাচ্ছেন? কিসের গন্ধ? মাদ্রাজি ধূপ, মাছের তেল আর মরা পোড়ানোর গন্ধ মেশানো একটা গন্ধ। আমি বার দুয়েক বেশ জোরে জোরে শ্বাস টানলাম। অনেক দিনের বন্ধ ঘর খুললে একটা ভ্যাপসা গন্ধ বেরোয়, সেই গন্ধটা ছাড়া আর কোনো গন্ধই পেলাম না। তাই বললাম, কই ঠিক বুঝতে পারছি না তো। অনাথবাবু আরও একটুক্ষণ চুপ করে হঠাৎ বাঁ হাতের তেলোটা ডান হাতের একটা ঘুষি মেরে বললেন, বহুত আচ্ছা, এই গন্ধ আমার চেনা গন্ধ। এ বাড়িতে ভূত অবশ্যম্ভাবী, তবে বাবাজি দেখা দেবেন কি না না দেবেন সেটা কাল রাত্রের আগে বোঝা যাবে না। চলুন চলুন আমরা বেরিয়ে পড়ি। অনাথবাবু স্থির করে ফেললেন যে পরদিন তাকে এ ঘরে রাত্রিবাস করতে হবে। ফেরার পথে বললেন, আজকে আর থাকলুম না, কারণ কাল হচ্ছে অমাবস্যা, ভূতের পক্ষে সবচেয়ে প্রশস্ত তিথি। তাছাড়া দু একটা জিনিস সঙ্গে রাখার দরকার, সেগুলো বাড়িতে রেখে এসেছি, কাল নিয়ে আসবো। আজ সার্ভেটা করে গেলাম। ভদ্রলোক আমাকে বাড়ি অবধি পৌঁছে দিয়ে বিদায় নেবার সময় গলাটা একটু নিচে নামিয়ে বললেন, মশাই, আর কাউকে আমার এই প্ল্যানটার কথা বলবেন না যেন। এদের কথাবার্তা তো শুনলুম আজকে, যা ভয় আর যা প্রেজুডিস এদের, জানলে পরে হয়তো বাধা টাধা দিয়ে আমার প্ল্যানটাই ভেস্তে দেবে। ও হ্যাঁ, আরেকটা কথা, আপনাকে আমার সঙ্গে যেতে বললুম না বলে কিছু মনে করবেন না প্লিজ। আসলে এসব ব্যাপারে বুঝেন কি না, একা না হলে ঠিক জুৎসই হয় না। পরদিন দুপুরে কাগজ কলম নিয়ে বসলেও লেখা খুব বেশি দূর আর এগোলো না। মন পড়ে রয়েছে সেই হালদার বাড়ির উত্তর পশ্চিমের ঘরটায়। আর রাত্রে অনাথবাবুর কী অভিজ্ঞতা হবে সেই নিয়ে একটা অশান্তি আর উদ্বেগ রয়েছে মনের মধ্যে। বিকেলে অনাথবাবুকে হালদার বাড়ির ফটক অবধি পৌঁছে দিলাম। ভদ্রলোকের গায়ে আজ একটা কালো গলাবন্ধ কোট, কাঁধে জলের ফ্লাস্ক আর হাতে সেই কালকের 3 সেলের টর্চটা। ফটক দিয়ে ঢুকবার আগে কোটের দু পকেটে দুহাত ঢুকিয়ে দুটো বোতল বার করে আমায় দেখিয়ে বললেন, শুনছেন, এই দেখুন, এইটিতে আছে আমার নিজের ফর্মুলায় তৈরি তেল,
শরীরের অনাবৃত অংশে মেখে নিলে আর মশা টশা কামড়াবে না। আর এইটা যেটা দেখছেন, এটা কার্বলিক অ্যাসিড। ঘরের চারপাশে ছড়িয়ে দিলে সাপের উৎপাত থেকে কিঞ্চিত মুক্তি পাওয়া যায়। এই বলে বোতল দুটো পকেটে পুরে টর্চটা মাথায় ঠেকিয়ে আমায় একটা সেলাম ঠুকে ভদ্রলোক বুট জুতো খটখটিয়ে হালদার বাড়ির দিকে চলে গেলেন। রাত্রে ঘুম আসলো না। ভোর হতে না হতেই ভরদ্বাজকে বললাম যে আমার থার্মোফ্লাস্কে দুজনের মতন চা ভরে দিতে। চা এলে পর ফ্লাস্কটি নিয়ে আবার হালদার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। হালদার বাড়ির ফটকের কাছে পৌঁছে গিয়ে দেখি চারিদিকে কোনো সাড়া শব্দ নেই। অনাথবাবুর নাম ধরে ডাকবো না শটান দোতলায় চলে যাব তাই ভাবছি। এমন সময় শুনতে পেলাম, ও মশাই, আরে এই যে এইদিকে। এবার দেখতে পেলাম অনাথবাবুকে প্রাসাদের ওই পূর্ব দিকের জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আমার দিকে হেঁটে আসছেন। তাকে দেখে মোটেই মনে হয় না যে রাত্রে তার কোনো ভয়াবহ বা অস্বাভাবিক অভিজ্ঞতা হয়েছে। আমার কাছে এসে হাসতে হাসতে একটা নিমের ডাল দেখিয়ে বললেন, হাহা, আর বলবেন না মশাই, আধ ঘন্টা ধরে বনে বাজারে ঘুরছি এই নিম ডালের খোঁজে। আমার আবার দাঁতনের অভ্যেস কিনা। ফস করে রাত্রের কথাটা জিজ্ঞেস করতেও কেমন একটা বাদো বাদো ঠেকলো। বললাম, চা এনেছি, এখানেই খাবেন না বাড়ি যাবেন? আরে চলুন না, ওই ফোয়ারার পাশটায় বসে খাওয়া যাক। গরম চায়ে চুমুক দিয়ে একটা তৃপ্তিসূচক আহ শব্দ করে আমার দিকে ফিরে মুচকি হেসে অনাথবাবু বললেন, খুব খুব কৌতূহল হচ্ছে না? আমি আমতা আমতা করে বললাম যে হ্যাঁ মানে তা তা একটু তো হচ্ছেই। বেশ বেশ, তবে বলছি শুনুন, গোড়াতেই বলে রাখি, এক্সপিডিশন হাইলি সাকসেসফুল। আমার এখানে আসা সার্থক হয়েছে। অনাথবাবু এক মগ চা শেষ করে দ্বিতীয় মগ ঢেলে তার কথা শুরু করলেন। আপনি যখন আমায় পৌঁছে দিয়ে গেলেন তখন 5টা। আমি বাড়ির ভেতরে ঢোকার আগে এই আশপাশটা একটু সার্ভে করে নিলাম। অনেক সময় ভূতের চেয়ে জ্যান্ত মানুষ বা জানোয়ার থেকে উপদ্রবের আশঙ্কা খুব বেশি থাকে। যাই হোক, দেখলাম কাছাকাছির মধ্যে সন্দেহজনক কিছুই নেই। বাড়িতে ঢুকে একতলার ঘরগুলোর মধ্যে যেগুলো খোলা হয়েছে সেগুলোও একবার দেখে নিলাম। জিনিসপত্র তো আর একদিন ধরে বিশেষ পড়ে থাকার কথা নয়। একটা ঘরে দেখলাম কিছু আবর্জনা, আর আরেকটার কড়িকাঠে গুটি চারেক ঝুলন্ত বাদুর ছাড়া আমার আর কিছু চোখে পড়ল না। তা বাদুরগুলোও আমাকে দেখে নড়ল না, আমিও ওদেরকে ডিস্টার্ব করলুম না। 6:30 নাগাদ দোতলার ওই আসল ঘরটিতে ঢুকে রাত কাটানোর আয়োজন শুরু করলাম। একটা ঝাড়ু নিয়ে এসেছিলাম, তাই দিয়ে ওটা ঝেড়ে পুছে ঘরটাকে পরিষ্কার করলাম। তারপর আরাম কেদারের দিকে ঝেড়ে পুছে সাফ করলুম। কদিন যে ধুলো জমিয়ে রেখেছিল তা কে জানে। ঘরের মধ্যে একটা গুমোট ভাব ছিল, তাই জানলাটা খুলে দিলুম। ভূত বাবাজি যদি সশরীরে আসতে চান তো তাই বারান্দার দরজাটাও খুলে রাখলুম। তারপর টর্চ ও ফ্লাস্কটাকে মেঝেতে রেখে ওই বেঁত ছেঁড়া আরাম কেদারাতেই আমি শুয়ে পড়লুম। অস্বস্তি হচ্ছিল বেশ, কিন্তু এর চেয়েও অনেক বেয়ারা অবস্থায় বহুবার রাত কাটিয়েছি, তাই আর কিছু মাইন্ড করলুম না। আশ্বিন মাস,
5:30টায় তো সূর্য ডুবেছে। দেখতে দেখতে অন্ধকারটা বেশ জমাট বেঁধে উঠল, আর সেই সঙ্গে সেই গন্ধটাও ক্রমশ স্পষ্ট হয়ে উঠল। আমি আমি এমনিতেই খুব ঠান্ডা মেজাজের মানুষ, সহজে বড় একটা এক্সাইটেড হই না, কিন্তু কিন্তু কাল যেন ভিতরে ভিতরে বেশ একটা উত্তেজনা অনুভব করছিল। সময়টা ঠিক বলতে পারি না, তবে আন্দাজে মনে হয় 9টা কি 9:30 নাগাদ জানলা দিয়ে একটা জোনাকি ঘরে ঢুকেছিল। সেটা মিনিট খানেক ঘরের মধ্যে ঘোরাঘুরি করে আবার ওই জানলাটে দিয়েই বেরিয়ে গেল। তারপরে কখন যে শেয়াল ঝিঝির ঢাক কমে গেছে আর কখন যে আমি ঘুমিয়ে পড়েছি সে খেয়াল নেই। তারপর ঘুমটা ভাঙলো একটা শব্দে, ঘড়ির শব্দ। ঢং ঢং করে 12টা বাজলো। মিঠে অথচ বেশ জোর আওয়াজ, জাত ঘড়ির আওয়াজ একদম। আর সেটা আসছে ওই বাইরের বারান্দাটা থেকে। কয়েক মুহূর্তের মধ্যেই ঘুমটা ছুটে গিয়ে সম্পূর্ণ সজাগ হয়ে আরও দুটো জিনিস লক্ষ্য করলাম। এক, আমি আমি যে আরাম কেদারাটায় শুয়েছিলাম, সত্যি সেটা খুব আরামে শুয়ে আছি। ছেঁড়াটা তো নেই, বরং উল্টে আমার পিঠের তলায় কে যেন একটা বালিশ গুঁজে দিয়ে গেছে। আর 2, আমার মাথার ওপর একটি চমৎকার ঝালর সমেত আস্ত নতুন টানা পাখা, তা থেকে একটি নতুন দড়ি দেয়ালের ফুটো দিয়ে ওই বারান্দায় চলে গেছে, এবং কে যেন সেই দড়িতে টান দিয়ে পাখাটি দুলিয়ে দুলিয়ে আমায় চমৎকার বাতাস করছে। আমি আমি অবাক হয়ে এইসব দেখছি আর উপভোগ করছি। এমন সময় খেয়াল হলো, অমাবস্যার রাত্রিরে কি করে জানি ঘরটা চাঁদের আলোয় উদ্ভাসিত হয়ে উঠল। তারপর নাকে এলো এক চমৎকার গন্ধ। পাশ ফিরে দেখি কে জানি একটা আলবোলা রেখে গেছে, আর তার থেকে ভুরভুর করে বেরোচ্ছে একেবারে সেরা উম্বুরি তামাকের গন্ধ। অনাথবাবু একটু থামলেন, তারপর আমার দিকে ফিরে হেসে বললেন, বেশ বেশ মনোরম পরিবেশ নয় কি? আমি বললাম, তা শুনে তো ভালোই লাগছে। তারপর আপনার রাতটা তাহলে মোটামুটি তাহলে আরামেই কেটেছে? আমার প্রশ্ন শুনে অনাথবাবু হঠাৎ করে গম্ভীর হয়ে গেলেন। খানিকক্ষণ অপেক্ষা করে আমি আর ধৈর্য রাখতে না পেরে বললাম, তাহলে তাহলে কি সত্যি আপনার কোনো ভয়ের কারণ ঘটেনি? ভূত কি আপনি দেখেননি? অনাথবাবু আবার আমার দিকে চাইলেন। এবার কিন্তু তার ঠোঁটের কোণে সেই হাসিটা আর নেই। ধরা গলায় ভদ্রলোকের প্রশ্ন এলো, পরশু যখন আপনি ওই ওই ঘরটায় গেলেন, তখন কড়ি কাঠের দিকটা ভালো করে লক্ষ্য করেছিলেন কি? আমি বললাম যে না, তেমন ভালো করে তো দেখা হয়নি। কেন বলুন তো? অনাথবাবু বললেন, ওখানে একটা বিশেষ ব্যাপার রয়েছে, সেটা না দেখলে বাকি ঘটনাটা বোঝাতে পারবো না। চলুন চলুন। অন্ধকার সিঁড়ি দিয়ে উঠতে উঠতে অনাথবাবু কেবল একটা কথা আমাকে বললেন, আমার আর ভূতের পিছনে ধাওয়া করতে হবে না সীতেশবাবু, কোনো দিনও না। সে শখ মিটে গেছে। বারান্দা দিয়ে যাবার পথে ঘড়িটার দিকে চেয়ে দেখলাম সেরকমই ভাঙা অবস্থাতেই রয়েছে।
ঘরের দরজার সামনে পৌঁছে অনাথবাবু বললেন, কি হলো, চলুন। দরজাটা ভেজানো ছিল। আমি হাত দিয়ে ঠেলে ঘরের মধ্যে ঢুকলাম। তারপর দুপা এগিয়ে মেঝের দিকে চোখ পড়তেই আমার সমস্ত শরীর একটা বিস্ময় ও আতঙ্কে শিহরণ খেলে গেল। এ কি, এই বুক জুতো পরা ওটা কে পড়ে রয়েছে মেঝেতে? আর বারান্দার দিক থেকে কার একটা অট্টহাসি হালদার বাড়ি আনাচে কানাচে প্রতিধ্বনিত হয়ে আমার রক্ত জল করে আমার জ্ঞান বুদ্ধি চিন্তা সব লোপ পাইয়ে দিচ্ছে। তাহলে কি, তাহলে আর কিছুই আমার মনে নেই। যখন জ্ঞান হলো, দেখি ভরদ্বাজ আমার খাটের পায়ার দিকে দাঁড়িয়ে রয়েছে, আর আমায় হাত পাখা দিয়ে বাতাস করছেন ভবতোষ মজুমদার। আমায় চোখ খুলতে দেখে ভবতোষবাবু বললেন, ভাগ্যে সিধুচরণ আপনাকে দেখেছিল ও বাড়িতে ঢুকতে, নইলে কি দশা হতো আপনার জানি না। আপনি ওখানে গেছিলেন কোন আক্কেলে মশাই? আমি বললাম, আসলে অনাথবাবু যে রাত্রেবেলায়। ভবতোষবাবু বাধা দিয়ে বললেন, আর অনাথবাবু, কাল যে অতগুলো কথা বললাম সেসব বোধহয় কিছুই বিশ্বাস করেননি ভদ্রলোক। ভাগ্যে আপনিও তার সঙ্গে রাত কাটাতে যাননিও বাড়িতে। দেখলেন তো ওনার কি অবস্থা? হলচারের যা হয়েছিল এরও ঠিক তাই, মরি একেবারে খাট, আর চোখ ঠিক সেইভাবে চাওয়া, সেই দৃষ্টি সেই কড়িকাঠের দিকে। আমি মনে মনে বললাম, না না, উনি মোড়ে কাঠ নয়। মোড়ে কি হয়েছেন অনাথবাবু তা আমি জানি। কালো সকালে গেলে হয়তো দেখতে পাবো তাকে, গায়ে কালো কোট, পায়ে বুট জুতো, হালদার বাড়ির পূব দিকের জঙ্গল থেকে নিমের দাঁতন নিয়ে হাসতে হাসতে বেরিয়ে আসছেন।